মর্নিং। প্রথমে ভেবেছিলাম লাইভে আসবো। বেসিক্যালি আমি তো দুঃখিত, কারণ আমাদের একটা নন এন্ডিং এক্সাম চলে। যখন শুরু হয় তখন আমাদের এক্সাম মোটামুটি চলে 1 মাস 1.5 মাস, এবং তার সাথে আমার নিজেরও অবস্থা খুব একটা ভালো ছিল না। 1 মাস 1.5 মাস টানা এই পরীক্ষার মানে কি বলবো, স্ট্রেস মাথায় নিয়ে চলা। এখন তো খুব ছোট্ট স্ট্রেস চলছে, এই যে এত আন্দোলন, পদত্যাগ। হ্যাঁ, প্রথমেই বলে রাখি, আমি একজন অ্যাপলিটিক্যাল লোক, এমন নয়। এই নিয়ে আমি প্রথম কথা বলছি। যারা এই চ্যানেলের সাথে নতুন যুক্ত, প্লিজ একটু আগের ভিডিও গিয়ে দেখে আসো। মোটামুটি আমি গত 3 বছর ধরে আমি ইউটিউবের সাথে যুক্ত আছি, ভিডিও বানানোর সাথে। এবং গত বছর 2 আগে, মানে আমি যখন হোমিওপ্যাথিতে ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমি এই নিয়ে প্রথম কথা বলি। কারণ আমার মনে হয়েছিল যে কথা বলাটা উচিত। ঠিক আছে, যখন একটা প্ল্যাটফর্ম আছে সেখানে অ্যাটলিস্ট আওয়াজ তোলা দরকার। তো এবার আমার মতো ছোটো ইউটিউবারকে কে দেখবে, বরং রাগ করে তোমরাই আনসাবস্ক্রাইব করে চলে যাও। ঠিক আছে, আচ্ছা। তো কাজেই আমাকে এই স্রোতে গা ভাসিয়ে এখন ভিডিও করার প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয়নি। আচ্ছা, আর করা সম্ভবও ছিল না। আর স্রোতে গা ভাসানোর থেকেও জিনিসটা সম্পর্কে কথাটা বলাটা আমার মনে হয় প্রয়োজন। যেটা বলছিলাম সেটা হচ্ছে, যেভাবে টানা পরীক্ষা চলে, এবং পরীক্ষা চলে বলে যে ক্লাস হয় না, ছুটি থাকে, পড়াশোনা করতে হয়, শুধুই পরীক্ষা চলে তা হয় না। সাথে ক্লাস হয়, ওপিডি ডিউটি পড়ে, সব পড়ে একসাথে। শুধু তোমার যখন যেদিন পরীক্ষা থাকবে তুমি তখন সেদিন নিয়ে পরীক্ষা দেবে, এবং তোমার যখন পরীক্ষা চলছে তখন অন্যদের ক্লাস হচ্ছে। ঠিক আছে, তো এইরকম একটা ব্যাপার ঘটতে থাকে। দিস ইজ মেডিকেল কলেজ। মেডিকেল কলেজে এই ধরনের স্ট্রেস থাকে, এবং আরও অনেক রকম স্ট্রেস মেডিকেল কলেজে থাকে, যেটা আমি যেহেতু নিজে এখনও মেডিকেল কলেজে পড়ি, আমি যেহেতু নিজে এখনও স্টুডেন্ট, তাই আমি বলতে পারবো না। বোঝা গেল? বোঝা যাওয়া দরকার, উচিত। আচ্ছা, তো সেই কারণে আমি যেটা বলছি সেটা হচ্ছে, এখন যে জিনিসটা চলছে গত কয়েকদিন ধরে, গত কয়েক সপ্তাহ ধরে, সেই জিনিসটায় তোমরা জেনে রাখো, দিস ইজ জাস্ট বিগিনিং। আমি তোমাদের থেকে অনেকটা সিনিয়র। ঠিক আছে, আমি যখন উড়িষ্যা যাই প্রথম, তখন সেটা ছিল 2016 সাল। আচ্ছা, উচ্চ মাধ্যমিক পাশ করে প্রথম চান্স পেয়ে গেছিলাম। আচ্ছা, কিন্তু কেন এরকম হলো? একটা র্যাঙ্ক, তখন আমাদের ছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট। ওই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, সে ওয়েস্ট বেঙ্গলকে, মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট স্টেট জয়েন্টকে বাদ দিয়ে দেওয়া হলো। ওই স্টেট জয়েন্ট যেবারে লাস্ট নিজে পরীক্ষা দিয়েছে, সেবারে কিন্তু আমি পরীক্ষা দিয়েছিলাম। তারপর 2015-তে এআইপিএমটি শুরু হলো, তারপরে তো নিট এলো। ঠিক আছে, 2015-তেই মোস্ট প্রবাবলি এআইপিএমটি হয়েছিল। আমাদের তখন কি হতো, এখন তোমরা পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, তারপর অনেক ঝামেলা হয়েছে, তার জন্য তোমরা এত চিন্তিত। আমি বলছি না যে এই চিন্তাটা অমূলক, কিন্তু এই যে জেনারেশনটা, আমাদের যে জেনারেশনটা, তারা এই জিনিসগুলো সব মুখ বুজে সয়ে গেছে। এবং আমি বলছি না সেটা তারা প্রচণ্ড গর্বের সাথে, সেই আমাদের মা বড়োয়ারা যেমন সব একদম একা হাতে সব কাজ করেছে, সংসার সামলেছে, বাইরে সামলেছে, সেটা খুব প্রচণ্ড একটা বীরত্বের কাজ, সেই রকম আমি কোনোদিন বলছি না। ইউ গাইজ আর ভেরি 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 স্ট্রং, যে তোমরা এটাকে পাবলিকলি, অ্যাটলিস্ট তোমরা সেটাকে পাবলিক প্ল্যাটফর্মে অ্যাটলিস্ট তোমরা সাধারণ মানুষদের, যাদের কোনো রকমই নিট অ্যান্ড অল এইসব সম্পর্কে ধারণা নেই, তাদের চোখে তোমরা অ্যাটলিস্ট এনেছো। না হলে না, কিছু কিছু রিলেটিভ থাকেন যারা যেদিন রেজাল্ট আউট হয় সেদিন সন্ধ্যাবেলা ফোন করে বলেন, এবারে হয়নি তো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারা প্রত্যেক বছর ওই একটা দিনই ফোন করে জিজ্ঞাসা করতে, হয়নি তো। তারপর যখন সে কোথাও চান্স পেয়ে গেল, সে আর তোমাকে চিনতে পারবে না। হ্যাঁ, চিনতে পারবে কখন? আবার যখন বিনা পয়সায় ওষুধ লাগবে। তারপর আবার যখন তার নিজের ছেলে মেয়ে সেই সময় সেই পরীক্ষা দেওয়ার টাইম চলে আসবে, তখন তিনি আমাকে ফোন করেছেন, আমাদের কাছেই ওষুধ। যাই হোক, তারপর ডট 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 ডট, আর আমি বললাম না, একটু আগেই তো বললাম, বলাটা ঠিক হচ্ছে না। তো তখন সে আবার বলছে, আমি তো আমার মেয়েকে বলছি, তো তুই যখন ডাক্তার হবি তখন তো সব এআই করবে। আমি তখন ভাবছি, ও মাই গড, হোয়াই এম আই, হোয়াই নট এআই? ওষুধগুলো কীভাবে খেতে হবে আমাকে জিজ্ঞাসা করার কি দরকার, এআইকে জিজ্ঞাসা করেন না। আরে ভাই, আমি আবার এখানে কে ছোট মানুষ, এআইকে জিজ্ঞাসা করে নিন কী কী ওষুধ লাগবে? বুক ধরপড় করছে, ঘুম হচ্ছে না, আরে এআই বলে দেবে।
তখন কেন আমি? সব তো এআই করে দেবে। কাজেই ইউ গাইজ আর ভেরি 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 স্ট্রং অ্যান্ড দিস ইজ ভেরি, কি বলবো, এটা হচ্ছে খুব সাহসিকতার পরিচয় যে তোমরা অ্যাটলিস্ট এটাকে পাবলিক করেছো। এরপরে এই ছোটো লোক রিলেটিভগুলো অ্যাটলিস্ট এইগুলো করার আগে একবার ভাববে, একবার হয়তো তাদের মাথাতেও আসবে যে এই ধরনের কিছু একটা ঘটনা ঘটেছিল, তার ফলে এই পদত্যাগ হয়েছিল। নয়, আমি আবার বলছি, আমি অ্যাপলিটিক্যাল, কিন্তু বাবা যেটা রিয়েলিটি সেটা রিয়েলিটি। এই যে সিচুয়েশানগুলো এইরকম, মানে এর থেকে আমাদের যেমন পরীক্ষা হতো, আমার মনে আছে নিট দিতাম, নিট দিয়ে বেরিয়েছি, গাড়িতে উঠেছি, বাবা বলল পরীক্ষাটা না, বাবা প্রথমে বলেনি, গাড়িতে উঠেছি তারপর বলল কোশ্চেনটা লিক হয়ে গেছে তোদের না আবার পরীক্ষা হবে। আমি সন্ধ্যাবেলা এসে আবার পড়তে বসলাম। বিশ্বাস করো তোমাদের যেমন হয়েছে আমরা সবাই সেটার মধ্যে দিয়ে গেছি। আমাদের ব্যাচটা বলছি আর কি, আমাদের ব্যাচটা হচ্ছে একটা, মানে কী বলবো, একটা অদ্ভুত বাজে ব্যাচ, ঠিক আছে। তাদের মধ্যেও যারা আর ক্যাটাগরি তো এখানে খুব বড় একটা, মানে বিশ্বাস, মানে কী বলবো, এটা স্বীকার করো না করো এমন না যে ক্যাটাগরি থাকলেই সে খারাপ হবে। আমারই খুব ভালো ভালো বন্ধুবান্ধবী আছেন যারা ক্যাটাগরি আছে কিন্তু তাদের ক্যাটাগরির প্রয়োজন পড়ে না। প্রথমত সবাই আনরিজার্ভেই আসে রে বাবা, তারপর যাদের প্রয়োজন হয় তাদের ক্যাটাগরিতে ফেলা হয়। কাউন্সিলিংয়ের আবার এটা একটা নিয়ম, ঠিক আছে। এমন নয় যে আমার ক্যাটাগরি আছে মানে আমাকে প্রথমেই ক্যাটাগরিতে ফেলে দেওয়া হবে। তোমাকে কিন্তু আনরিজার্ভে প্রথমে ঢোকানো হবে। যদি তুমি আনরিজার্ভে তুমি যদি কোয়ালিফাই করে যাও, যদি তুমি আনরিজার্ভে তুমি ঠিকঠাক জায়গা পেয়ে যাও, তাহলে তুমি সেটাতেই অ্যালটেড হবে। তারপর তোমার ক্যাটাগরি থাকলে তোমার সে সার্টিফিকেট নেওয়া হবে অ্যান্ড অল, সেগুলো আলাদা। কিন্তু কাউন্সিলিংয়ের এটা একটা নিয়ম, ঠিক আছে। যারা এবারে কাউন্সিলিংয়ে বসবে তাদের জন্য এটা বলে রাখলাম। আচ্ছা, কাজে সেখানেও কিছু ইউআরের সিট কাটে, হ্যাঁ, এটা একটা হিসেবের মধ্যে পড়ে। আচ্ছা, কাজেই সেখানে একটা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এইরকম একটা অবস্থায় তখন আমি রাজ্য ছেড়েছিলাম। তখন রাজ্য ছেড়ে তুমি একটা অন্য রাজ্যে গেলে সেটা তোমার একটা এসকেপ ছিল, কিন্তু দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়া, এই এসকেপটা আমার মনে হয় না আমাদের মধ্যবিত্তদের মধ্যে আছে, হ্যাঁ। বা তারপরে আর রাজ্য ছাড়ার মতো যে কি বলবো ক্ষমতা, সেটাও আমার মনে হয় না আমার নিজের হলেই আর হতো বলে। আচ্ছা, সেইখান থেকে আমি বলতে পারি এই যে সাহসিকতার পরিচয়টা জেনজি দেখিয়েছে, ঠিক আছে। জেনজি অনেক ক্ষেত্রেই আমাদের কাছে হ্যাঁ এরা এরকম বলে দেয়, এরা নিজেরা থেকে নিজেদের কমফোর্ট জোনের বাইরে কাজ করতে যায় না, এদেরকে মানে ভালো করে কথা বলতে হয়, এই সেই, হ্যাঁ। তো কিন্তু জেনজি এখানে যে কাজটা করে দেখিয়েছে, দিস ইজ রিয়েলি কমেন্ডেবল, ঠিক আছে। তো আমার এই নিটের বিভিন্ন ধরনের কাগজপত্র এই সেই নিয়ে মনে হয় একটা ভিডিও আমি করেছিলাম। আমি বলেছিলাম ওই ইয়ের কথাটা মনে হয় বলেছিলাম, ট্রান্সফার সার্টিফিকেট, মাইগ্রেশনের কথাটা বলেছিলাম। এরপর ডোমিসাইলের কথা আছে, ফটো আছে। আমার শরীর এখন অনেকটা ভালো আছে, শরীর ভালো আছে বলতে গিয়েই কাশি হয়ে গেল। যাই হোক, না জ্বরটা আর আসছে না, শরীর এখন অনেক ভালো আছে বলতে নেই, তোমাদের ভালোবাসায়। কাজেই কীভাবে কী ডকুমেন্ট লাগবে, কী কারপর কী জোগাড় করবে আমি সব বলে দেবো একটা একটা করে, শর্টসে আমি বানিয়ে বলে দিচ্ছি। তো সেগুলোকে খেয়াল রাখো ভাই। ইটস আ কমেন্ডেবল জব, ঠিক আছে। এরপর অ্যাটলিস্ট যাদের কোনো দিন, মানে যারা একটু পরে ফার্স্ট ইয়ারে জিজ্ঞাসা করে তুই কিসের ডাক্তারির জন্য পড়ছিস, বা যারা কি বলবো, মানে বলা উচিত না, যাই হোক সবার বলছি না, তারা পর্যন্ত তোমার রেজাল্টকে জাজ করার আগে অন্তত একবার যেন তারা ভাবে যে দিস ইজ নট হিজ অর হার কাপ অফ টি, ঠিক আছে। আর এই ভিডিওটা আমি সবসময় বলে দিই যে ভিডিওটা কাদের জন্য। এই ভিডিওটা শুধুমাত্র নিট অ্যাসপারেন্টদের জন্য এবং তাদের মা এবং বাবাদের জন্য। বাকি আপনারা যারা দেখছেন, যারা পোটেনশিয়াল গার্জেন এবং যারা স্টুডেন্ট এবং যারা ভবিষ্যতে পড়বে বলে ভাবছো, তারা ছাড়া বাকি যারা দেখছেন তারা সবাই মজা দেখছেন। শুনতে খুব খারাপ লাগছে, বাট এর থেকে বেশি রিয়েলিটি আর হয় না। বিশ্বাস করুন, আপনার বাচ্চা, আপনার ছেলে বা মেয়ে যদি সেই বছর চান্স না পায়, তাহলে যে গঠনমূলক আলোচনা
তারা তাদের বাড়িতে তারা কিছু কিছু সময় আপনাকেও, আপনি একটু স্ট্রং হলে, আপনি আমার বাবার মতো হলে আপনার সামনে বলবে না, আপনি আমার মায়ের মতো হলে আপনার সামনে বলবে। আর আপনি যদি একটা জায়গায় প্রাইভেটে চান্স পেয়ে আপনি তারপর বলেন না আমি ওখানে পড়বো না, আমি আমার গভর্নমেন্টের জন্য ট্রাই করব, তখন দুদিন পরে আপনার খুব কাছের রিলেটিভ আপনার বাবাকেও এসে বলবে মেয়ের বিয়ে দিয়ে দাও। পরে তারা বিনা পয়সায় ওষুধ খেতে আসবে সেই না বিয়ে হওয়া মেয়েটার কাছ থেকে। কি দুর্ভাগ্য বলুন দেখিনি, এইসব করে খেতে হচ্ছে, না বিয়ে হওয়া একটা মেয়ের কাছ থেকে ওষুধ খেতে হচ্ছে, খেয়ে আবার সুস্থও হতে হচ্ছে। ভেরি ব্যাড লাক। তার থেকে বলি ছেলে মেয়েগুলোর পাশে থাকুন। ছেলে মেয়েগুলো প্রচুর খাটছে, প্রচুর খাটতে হয়, ওই মুহূর্তের একটা সেকেন্ডের একটা চিন্তার অন্তরে একটা এমসিকিউ ভুল হয়ে যায়, ঠিক আছে? এবং তারপরে ওই হার্ডেলটা পেরোনোর পরে বুঝতে পারছেন নিটটা মানে একটা এন্ট্রান্সই যদি এত হার্ডেলপূর্ণ হয়, তারপরের লাইফটা কত সাংঘাতিক হয়। এত কষ্ট করে যখন লোকজন আসছে কেউ একটা চুল ছাড়ে না, ছাড়বেই বা কেন, সবাই সমানভাবে কেটেছে। আর তার সাথে যেগুলো হয় সেটা হচ্ছে, সেটা আমি জানি না, মানে সেটা কলিযুগের এফেক্ট, যে যেভাবে যার পারবে ক্ষতি করার চেষ্টা করবে। খুব যদি ভালো ব্যাচ হয়, খুব যদি ভালো কপাল হয়, হুইচ ইজ কাইন্ড অফ আমার নিজে, ঠিক আছে, যে ব্যাচের লোকজনগুলো তবু মোটামুটি পদের হয়, বা নিজের বন্ধুবান্ধব সার্কেল তারা এরও তার ক্ষতি করে বেড়ায় না, ঠিক আছে? আমার ব্যাচে এটা আছে, আমার ব্যাচে এরকম কেউ এই নিজের তার ক্ষতি করে বেড়ায় না। আমরা আমাদের নিজেদের মধ্যে থাকি, আমরা নিজেদের মধ্যে হ্যাঁ ঝামেলা জানি সবার মধ্যেই, ওই ঝগড়াকে আর কার মধ্যে না হয়, কিন্তু ওই ওর ক্ষতি করে বেড়াই না। আমরা নিজেদের পাশে থাকি, সাথে থাকি, বাবা আমরা ভাইবার সময় একে অপরকে পড়িয়ে দিই, সেটা কিন্তু হবে। কিন্তু বুঝতে পারছেন এর পরের লাইফটা কতটা হার্ডেল হবে, কতটা কঠিন হবে। কাজেই সেইটা এখন আমাদের এই বয়সে আস্তে আস্তে বা এই কি বলবো মানে এই সিচুয়েশানে আস্তে আস্তে এত কিছু পেরিয়ে আস্তে আস্তে আমাদের এখন ভাইবা খারাপ হোক, আমাদের এখন ভাইবা টেবিলে স্যার ম্যামরা বকে দিই, আমাদের এখন এমনিতে সারাদিনই স্যার ম্যামরা বকে দিই, হ্যাঁ কিছুতে আমরা গেস্ট টেকিংয়ে কিছু উল্টোপাল্টা লিখে ফেললাম, হ্যাঁ আমরা এখন বকুনি খেয়ে আমাদের মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমাদের ভুল হয়েছে, ভুলটা শোধরাতে হবে। আমরা কিন্তু সেটাতে কাঁদতে বসি না, বা আমরা সেটাতে মানে ডিপ্রেশনে চলে গেলাম এই সেই, সেগুলো আমরা করতে বসি না। কারণ ওই যে ডিপ্রেশন ওটা আমরা কাটাচ্ছি এখন, ওটা আমরা একসময় অলরেডি ওই ফেজগুলো আমরা পেরিয়ে এসেছি। কাজেই বাবা তোমরাও এখন ওই ফেজগুলো পেরিয়ে যাও। যা এখন ডিপ্রেসিং মনে হচ্ছে জানবে, আমার বাড়ির লোক মানে আমার মা বাবা একটা কথা আমাকে খুব বলতেন, সেটা হচ্ছে এই সময় নিটের সময়, সেটা হচ্ছে যা হচ্ছে তোর একার হচ্ছে না, সবার সাথে হচ্ছে। এটা কিন্তু বড় বড় মোটিভেশনাল স্পিকারদের থেকেও বড় বড় মোটিভেশনাল স্পিকারের কথা। সেটা হচ্ছে যা হচ্ছে সবার সাথে হচ্ছে। কাজেই যা ডিপ্রেসড হবার বাবা এখন হয়ে নাও, পড়তে বসতে হবে। তারপর তুমি যতই ডিপ্রেশনে থাকো কারোর কিছু যাবে আসবে না, তুমি বলতে পারলে পাস, না বলতে পারলে ফেল, মাঝামাঝি কিছু হয় না। দেয়ার ইজ এ ক্লিয়ার লাইন অফ ডিমার্কেশন। আজকে সন্ধ্যাবেলা আমি লাইভে আসতে পারতাম, এসে তোমাদের সাথে বলতে পারতাম, কিন্তু কেন আমি বিকেলে বসে ভিডিওটা বানাচ্ছি তারপরে এডিট করে ছাড়বো? কারণ সন্ধ্যাবেলা আমার প্রায় 10-12 জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, বলা আছে তাদের সাথে কথা বলবো ওষুধ দেওয়ার ব্যাপার। তো সেখানে আমি তাহলে তোমার ইচ্ছা মতো তারপর লাইভ হবে না, তোমার ইচ্ছা মতো খাওয়া দাওয়া হবে না। আমি গতকালই খেয়েছি, সকালবেলা বেরিয়ে গেছি 8টার সময়, খেয়ে যেতে পারিনি, তখন প্রচণ্ড তাড়া ছিল। আমাদের আবার এখন এক্সপ্রেস বিজেও ওষুধ যাচ্ছে, শুধুমাত্র আগে ডিটিডিসি যেত, এখন আরও বিভিন্ন ধরনের ই কমার্সগুলোর সাথে আমাদের কন্ট্যাক্ট করে ওষুধ পাঠানো হচ্ছে, কারণ একটা ই কমার্স তো সব জায়গায় যেতে পারে না। তো সেইখানে তার কাজ চলছিল, তারপরে এই পরীক্ষা এই সেই সব করে কালকে আমি সারাদিন কিছু খেতে পারিনি, একদম ডাইরেক্ট খেয়েছি সন্ধ্যাবেলা। এটা আমার প্রায়ই চলে। আগে তো চায়ের ওপর কফির ওপর থাকতাম, তারপর চা কফি কমপ্লিটলি ছেড়ে দিয়ে আমি এখন হঠাৎ করে পইতে পড়ে ভগবান হয়ে গিয়ে এখন আমি সবাইকে খেতে তো বারণ করি, তার সাথে নিজে এখন ফল মূল এসব খাই, ঠিক আছে? আগে আমাকে আপনারাই দেখতেন কত ননভেজ খাবার দাবার খেতে, এখন আমি অলমোস্ট ভেজ, ঠিক আছে? কাজেই তো সেই ব্যাপারগুলো আস্তে আস্তে সবার আসবে, এই আত্মিক উন্নয়ন তোমাদের অভাবে আসবে আস্তে আস্তে, একটু টাইম দাও, ঠিক আছে? যা ডিপ্রেসড হবার
যা মনে হবে সমস্যা হচ্ছে, দেখো বাবা, তাহলে সবাইকে একসাথে ডিপ্রেশনে চলে যেতে হয়, তাহলে চিকিৎসা করবে যে ডিপ্রেশনের? আমি এক সময় যে বসে বসে, এটা অনলাইন প্ল্যাটফর্মে বলাটা উচিত হচ্ছে না, এক সময় মানে নিজের এডুকেশনাল সিচুয়েশান, নিজের এই সমস্যা, তার সাথে বিভিন্ন টন্ট তো আছেই, হ্যাঁ। তো সেই সব চক্করে আমি এক সময় নিজেও, আমাকেও ওষুধ খেতে হয়েছে, ভালো রকমভাবেই খেতে হয়েছে, ঠিক আছে। যে স্যার এখন আপনাদের ওষুধ দেয়, তোমাদের ওষুধ দেয়, অনেক নিট অ্যাসপাইরেন্টকে আমরা ওষুধ দিই, অনেকের পরীক্ষার সময় ওষুধ দেওয়া হয়েছে, বিভিন্ন কারণে দিতে হয়েছে, না দিলে তখন মেন্টালি সমস্যা হচ্ছিল। এবং মেন্টাল সমস্যাটা তো এখন তো সাইকোসোম্যাটিক সমস্যা খুব বেশি, মানে মেন্টাল থেকে সাইকো যে প্লেন, সাইকোলজিক্যাল প্লেন থেকে সেটা সোম্যাটিক প্লেন, সোমা মানে বডিতে চলে আসবে, মানে আগে সমস্যাটা মাথায়, তারপর সেখান থেকে শরীরে তার এক্সটার্নাল রিফ্লেকশনটা আসছে। তো সেরকম বহু মানুষকে ওষুধ দেওয়া হয়েছে নিটের সময়, নিটের আগে, তোমরা অনেকে যোগাযোগ করেছো। সেই মানে যিনি তোমাদের ওষুধ দিয়েছেন, আমি যার কাছে কেস টেকিং করি, তিনি আমাকেও ওষুধ খাইয়েছেন, সেই জন্যই আজ আমার এত বড় বড় বুলি বেরোচ্ছে। আমি যে বলি এত বাণী সবই ওনার, কারণ আমি যে কথা বলতে পারছি সেটা কিন্তু ওনার ক্ষমতা, কমপ্লিটলি ওনার ক্ষমতা। তো আমি তার জন্য চিরকৃতজ্ঞ থাকবো, আমি সত্যি মানে চিরকাল ঋণী থাকবো। তো সেরকমই বলছি, আমি যে নিজেও একসময় আমাকেও ওষুধ খেতে হয়েছে, এখনও মাঝে মাঝে খেতে হয়, ঠিক আছে। তো যখন যেমন যা প্রয়োজন পরে খেতে হয়। তো আমি নিজে একসময় ওই রকম জায়গায় ছিলাম, আমি আজ এত বড় বড় বক্তব্য দিচ্ছি। তো তোমরাও পারবে, যত যা ডিপ্রেসড হবার এখন হয়ে নাও ভাই। মেডিকেল কলেজে ঢুকে যাওয়ার পর এত পরপর পরীক্ষা হবে, এত পরপর পরীক্ষা হবে, এত পরীক্ষা হবে, এত খাতা লেখা, কেস লেখা, ওপিডি যাওয়া, না খাওয়ার সময় পাবে না। আর তার সাথে আমার মতো যদি এই সংস্থা তৈরি করে জনকল্যাণের ভূত মাথায় চাপে, তাহলে তো গন কেস। তখন ডিপ্রেশনে যাবার সময় পাবে না, তখন বলবে যাবো, দাঁড়া, এখন যেতে ইচ্ছে করছে না, এখন একটু ঘুমিয়ে নিই, সময় পেয়েছি একটু শোবো। আমি আজকে এসে একটুখানি শুয়েছিলাম, তারপর ভাবলাম না, ভিডিওটা বানিয়েই ফেলি, সন্ধ্যাবেলা আবার লোকজন আছেন, ওনার সাথে কথা বলতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এটা, সেটা হচ্ছে দিস ইজ মানে এই যে কাজটা হলো, মানে জানো তো আমাদের সময় তখন এরকম কেস হতো, আমি নামটা মনে পড়ছে না, খুব মুখটা মনে পড়ছে, আমরা তখন টুইটারে ফলো করতাম কি হচ্ছে না হচ্ছে, কেন পরীক্ষা হচ্ছে, কবে পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষাটাও আদৌ তার মূল্য থাকবে কি না, নাকি আবার পরীক্ষা দিতে হবে। মানে আমাদের লাইফে খুব যা তা জিনিসপত্র চলেছে, আমাদের জেনারেশনটা, আমাদের ব্যাচটা। তো তোমরা যে সেটাকে পাবলিক করেছো, আমাদের মতো মুখ বুঝে সহ্য করে নাও নি, তার জন্য থ্যাংক ইউ, কমেন্ডেবল জব, সত্যি থ্যাংক ইউ। অ্যান্ড আমার ভিডিওটা বানাতে সত্যি দেরি হলো, কারণ বুঝতেই পারছো পরীক্ষায় পাশ করাটা খুব টাফ, ঠিক আছে। তোমরাও বুঝবে, প্রথমেই অ্যানাটমি আসবে, অ্যানাটমির ঝড়, তার আগে ফিজিওলজিটা একটু পড়ে রেখো, কারণ ফিজিওলজিটা নিজেরা পড়লে বুঝতে পারবে, ঠিক আছে। কারণ সব ঝড় একসাথে না, একটু চাপ হয়ে যাবে। তার সাথে বায়োকেমিস্ট্রি আছে, ওটা তো আমার ঝড় নয়, ওটা তুফান, ঠিক আছে। আচ্ছা, একদিন লাইভে এসে এসব নিয়ে কথা হবে। আগে তো মাসে মাসে লাইভে আসতাম, তারপরে এই ঝড়ে আবার উড়ে যাওয়ার কি আর বলবো বলে, ঝড়ে উড়ে গেলাম। এই 70 কেজিতেও ঝড় উড়িয়ে নিয়ে যেতে পারে, সেটা হচ্ছে মেডিকেল কলেজের ঝড়, ঠিক আছে। কাজেই প্রিপেয়ার থাকো, ডকুমেন্ট যা যেভাবে বলবো রেডি করো, রেডি রাখো, ভালো হবে, খুব সুন্দর হবে, সব ভালো হয়ে যাবে, ঠিক আছে। ঈশ্বরের ওপর ভরসা রাখো, তোমার জীবনের শুভাকাঙ্ক্ষী ওপর দেখাবে সবাই, ভেতরে খুব কম মানুষ হবে। সেই সত্যিকারের শুভাকাঙ্ক্ষীগুলোকে চিনতে শেখো, জানবে মা বাবা হবে, আর হয়তো আশেপাশে এই যেমন আমাদের সবারই এক একজন করে ঈশ্বরের আশীর্বাদে আমরা পাই, সেরকম তোমরাও পাবে, ঠিক আছে। তো তাদের আশীর্বাদে জীবনে এগিয়ে যাওয়াটাই আসল ব্যাপার, ঠিক আছে। যা তোমার সাথে হচ্ছে, তা সবার সাথে হচ্ছে, তা তোমার আগের জেনারেশনের কিছু বছর আগের সিনিয়রদের সাথেও হয়েছে, কিছু বছর আগের না, বছর 10 আগের সিনিয়র, তাদের সাথেও হয়েছে, ঠিক আছে। বুঝতে পারলে? ভালো থেকো, সুস্থ থেকো, মাথা পরিষ্কার রাখতে হবে, ডিপ্রেশনে যাওয়া যাবে না, কিন্তু ওষুধ দেওয়ার আগে বকুনি খেতে হবে, ঠিক আছে। যদি দেখি এই ভিডিও দেখার পরেও আমার কাছে ফোন এসে বলছে আমরা ডিপ্রেশনে যাচ্ছি, তাহলে কিন্তু বকুনি খাবে,
ঠিক আছে? না, বকবো না। বাই।